আমাদের মুসলমানদের, আলেমদের, ইসলামপন্থীদের আমাদের ন্যায্য হিস্সাটুকু বুঝিয়ে দিতে হবে। তো ন্যায্য হিস্সাটা আসলে কি, ন্যায্য হিস্সাটা আসলে কি সেটা হচ্ছে প্রশ্ন। আমরা সংখ্যা গুরু, যদি মানে ডেমোগ্রাফিকলি বলি তাহলে আমরা হচ্ছে সংখ্যা গুরু এই দেশে, কিন্তু পাওয়ার, কালচার, এভরিওয়্যার, পলিটিক্স, সব জায়গায় আমরা হচ্ছে খুবই খুবই মানে ভালনারেবল সংখ্যালঘু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 2019 সালে আমাদের ডাকসু হয়, তারপর থেকে পলিটিক্যালি মুভ করা শুরু করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলামিক দলের ব্যানার ছাড়া জাতীয় স্বার্থে রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে একজন মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে স্লোগান ধরা, লাইক ইট ওয়াজ নেভার সিন বিফোর, লাইক দ্যাট। আর সে সময়টাতে আসলে এমন একটি সময় আমরা পার করেছি যেটা মানে ঘন্টার পর ঘন্টা লাগবে। আসলে আমাকে বলা হয়েছে স্বল্প সময়ের মধ্যে কথা বলতে। আমি একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই, জাতীয় স্বার্থকে যদি নিজেদের স্বার্থ না বানাইতে পারি, আমাদের ইসলামিক আমাদের ন্যায্য হিস্সা বলতে যদি আমরা এটাই বুঝি যে আমাদেরকে আমাদের ফতোয়াদের অধিকারটুকুই শুধু থাকতে হবে, শুধু নেকাব হিজাবের অধিকারটুকুই থাকতে হবে, দাড়ি টুপি দেখলে কেউ হ্যারাস করবে না, এটাই যদি হয়, তাইলে আমরা তো জীবনেও মানে আমরা ওই সংখ্যালঘুই থেকে যাব। রামপাল বিদ্যুৎ কেন্দ্রে সুন্দরবন যখন ধ্বংস হয়, সেই প্রতিবাদে কেন শুধু বামরা করে, আমরা কেন করি না? হুজুররা সেখানে নাই কেন? ওয়াই? আয়না ঘরে যখন 2022 সালে, আমার ছোট ভাই হাসিব এখানে আছে, আমরা একমাত্র পলিটিক্যাল গ্রুপ ছিলাম যারা 2022 সালের 18 আগস্ট আয়নাঘরের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নামাইছিলাম, ডিজিএফআই এর রক্তচক্ষুকে উপেক্ষা করে। দাড়ি টুপিওয়ালা একজন মানুষ আমি সেখানে দাঁড়িয়েছিলাম। মানে সেটা যে কি পরিমাণ মানে কি বলবো, আমাকে যে আয়নাঘরে আপনারা জানেন মায়ের ডাক যারা হচ্ছে আয়নাঘরের বিরুদ্ধে দীর্ঘদিন এই গুম হওয়া ব্যক্তিদের না কাজ করে এসেছে, মায়ের ডাকে তারা আমাকে এসে বলছেন যে আমাদের পাশে একজন হুজুর এসে দাঁড়াবেন, আমরা তো কল্পনাও করিনি। আপনি চিন্তা করেন, হুজুররা গুম হয়নি, নিখোঁজ হয়নি, সেখানে হুজুররা নাই কেন? আমি একা কেন? এটাই আপনাদের কাছে আমি বলতে চাই যে আমরা মেইন স্ট্রিম যদি হতে চাই, নিজেদেরকে মেইন স্ট্রিম সবার আগে ভাবতে হবে। আমরা এখানে আলেমরা অনেক বড় একটা প্রোগ্রাম করে, এখানে একজন সেকুলার একজন মানুষ, একজন এমপি আসলে তাকে এমনভাবে সার করে মাঝখানে বসিয়ে যে কাইন্ড অফ সেই আমরা তার হচ্ছে মানে করুণা ভিক্ষাকারী কেন? তাহলে এই যে সেন্স অফ সুপিরিয়রিটি বলবো না, আমরা সুপিরিয়র হইতে চাচ্ছি না, আমরা হচ্ছে সমান নাগরিক এবং আমরা মেইন স্ট্রিম কালচারের অংশ। বরঞ্চ আমাদের কালচারটাই হতে হবে ডমিনেন্ট কালচার। মানে আমি একটু সোশিওলজির স্টুডেন্ট হওয়াতে কিছু শব্দ চলে আসছে, আমাকে মাফ করবেন। এই ধারণাগুলো, এই চিন্তাগুলো থেকেই আমি বা ব্যক্তিগতভাবে পলিটিক্সে এসেছিলাম এবং আজকে যে দিনে দাঁড়িয়ে আছি এটা আমরা কখনোই কল্পনা করিনি যে এই সুদিন আমরা দেখতে পাবো। অনেক ভয়, অনেক হামলা মামলা, জেল জুলুম খেটেছি, সব কিছু করেছি শুধুমাত্র যে দূর ভবিষ্যতে হয়তো একদিন আমরা সুদিন দেখব। কিন্তু এমন অপ্রত্যাশিতভাবে এত স্বল্প সময়ের মধ্যে এই সুদিন আমরা দেখতে পাবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলতে চাচ্ছি, এই সুদিনকে, এই সুসময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে হবে আপনাদেরকে। যদি কাজে না লাগান, আগামী 100 বছরেও এরকম সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে। সতর্কভাবে এবং এই যে আমাদের এখানে যে অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে, সকলের সাথে পলিসি ডায়ালগ করে, নিজেদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনকে আরও সুদৃঢ় করে মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা আপনাদেরই অংশ, আমরা আলাদা কেউ না। আলেম ওলামার স্বার্থ বলে আলাদা কোনো স্বার্থ নেই, জাতীয় স্বার্থই আলেম ওলামার স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ, এই দেশের ইসলামপন্থীদের স্বার্থ। এই বার্তাটুকু আপনাদের কাছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।